রিক্যাপ আর কি, তোমরা কি জেনেছো বা কি আলোচনা হয়েছিল সেটা তোমরা বলবে। আমি র্যান্ডমলি স্টুডেন্টদের নাম বলবো, সে কালক্ষেপণ না করে রেসপন্স করবে। যদি মনে থাকে বলবো যে বলবা, আদারওয়াইজ না থাকলে সরি স্যার, দ্যাটস কোয়াইট এনাফ, বাট ইউ হ্যাভ টু রেসপন্ড, রাইট? ওকে, তাহলে র্যান্ডমলি আমি বলছি যে কি নাম, আচ্ছা ফারিয়া 64, তুমি বলবে আমরা লাস্ট ক্লাসে কি আলোচনা করেছি। ফারিয়া শুনতে পেরেছো? আমরা লাস্ট ক্লাসে কি আলোচনা করেছি? 64। হ্যালো, রজনীন, স্যার। হ্যাঁ বলো বলো ফারিয়া বলো। হ্যাঁ ফারিয়া বলো, আমরা শুনতে পাচ্ছি। হ্যালো লাস্ট ক্লাসে আমরা কি আলোচনা করেছি? স্যার, আরবান আচ্ছা, সোশিয়োলজি। স্যার, আরবান সোশিয়োলজি। হ্যাঁ আরবান সোশিয়োলজি আমরা কি মানে ডিসকাস করেছি, কি পয়েন্টস আলোচনা করেছি? এবার বলবে রজিন। রজিন তুমি বলো আমরা আরবান সোশিয়োলজির কি পয়েন্টস নিয়ে আলোচনা করেছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আরবান সোশিয়োলজি আমরা কি নিয়ে আলোচনা করেছি? আচ্ছা, কে বলতে পারবে আমরা গতকাল ক্লাসে আরবান সোশিয়োলজি নিয়ে পড়তে গিয়ে কি আলোচনা করেছি? একজন বলো। স্যার আমি বলবো। হ্যাঁ বলো মবিন। স্যার আসলে স্যার গত ক্লাসে স্যার আরবান সোশিয়োলজি বলতে ওয়েস্টার্ন সোশিয়োলজির সাথে বাংলাদেশের পার্সপেক্টিভে স্যার কিরকম সেটা নিয়ে স্যার বলছিলেন, মানে প্রোগ্রেসিভ বা সেমি আরবান সেরকম। আর স্যার ওই মানে আরবান হিসেবে মানে পরিষ্কার রাখতে স্যার কি কি করা দরকার স্যার সেটাও স্যার গত ক্লাসে আলোচনা করছেন, কি কি নেওয়া যায় স্যার রুম করে। হ্যাঁ আর কেউ বলবে? স্যার গতকালকে স্যার আমরা মেইনলি স্যার আরবান ইকোলজি দিয়ে স্যার মেইনলি ইকোলজির ডেফিনিশনটা স্যার আমরা একটু ডিসকাস করেছিলাম। আর স্যার আমাদের দেশের ইকোলজিটা কি স্যার আরবান কিনা বা সোশ্যালজিটা কি টোটালি আরবান কিনা স্যার ওটা নিয়ে করেছিলাম। আর লাস্টে স্যার আমরা গ্রুপ ডিসকাশন করেছিলাম যে স্যার ওই ওয়েস্ট ম্যানেজমেন্টের জন্য কিভাবে করে আমরা সলিউশন দাঁড় করাতে পারি। নাইসলি অ্যানসার্ড। তোমরা সবাই সুন্দর করে বলার চেষ্টা করেছো এবং তুমি সুন্দর করে বলেছো আর কি, তোমার ফ্রেন্ডসরাও বলেছে। তো ইয়েস, আমরা গত ক্লাসে আরবান ইকোলজি নিয়ে পড়ছিলাম। তো যেহেতু স্টার্টিং ছিল এই জন্য আমরা আরবান কি বা ইকোলজি কি এ সম্বন্ধে আমরা সবাই মিলে আলোচনা করেছি, পার্টিসিপেট করেছিলাম। এবং সেটাকে কেন্দ্র করে বাংলাদেশ আরবান সোসাইটি কিরকম বা তোমরা এটাকে কিভাবে ডিফাইন করতে পারো আমরা তোমাদের মতামত নিয়েছিলাম। কেউ বলেছিল সেমি আরবান, কেউ বলেছিল যে ইনকমপ্লিট আরবান বা ইত্যাদি বিভিন্নভাবে সংজ্ঞায়ন করেছো। হ্যাঁ, তো এইভাবে আমরা ডিফাইন করার পরে তারপরে আমি আবার সেখানে তোমার সঙ্গে পার্টিসিপেট করেছিলাম যে আরবান ভিলেজ হিসেবে কিভাবে দেখা হয় আমাদের বিশেষ করে এই সাবকন্টিনেন্টকে। এবং ডক্টর নজরুল ইসলামের কথা আমি বলেছিলাম, ঢাকা ইউনিভার্সিটি টিচার। উনি আরবান সোশিয়োলজি বা আরবান স্টাডিজ নিয়ে, আরবান সোসাইটি নিয়ে বা সিটিস নিয়ে গবেষণা করছেন দীর্ঘদিন যাবত। উনি জিওগ্রাফি ডিপার্টমেন্টের টিচার আর কি। তারপরে আমরা এই আলোচনা করতে গিয়ে আবার আলোচনা করলাম যে আরবান সোসাইটিতে কারা ইন্টার রিলেশনশিপ কাদের মধ্যে বিদ্যমান থাকে বা আরবান ইকোলজিটা কিভাবে আসলে তৈরি হয়ে থাকে। তোমরা ইকো সিস্টেমের কথা বলেছো এবং ইকোলজিক্যাল সেটিংস বাস্তব সংস্থানের কথা বলেছো এবং আরবান সোসাইটিতে সেটা কিভাবে হয় এবং হিউম্যান ইকোলজির কথাও তোমরা নিয়ে এসছো এবং আমরা সেটা আলোচনা করেছি। তো আমরা এবং আরবান সোসাইটি বা আরবানাইজেশন কি এটাও আমাদের প্রত্যক্ষভাবে হোক বা পরোক্ষভাবে হোক এটা আমাদের আলোচনার একটা বিষয় ছিল। এবং সেই প্রেক্ষিতে যেহেতু আমরা আরবান ভিলেজে বলেছি, পয়েন্টস গুলো কিন্তু তোমরা মনে রাখবে। আমি এগুলো হয়তো স্লাইডে না দিলেও এটা এমসিকিউ অনেক সময় আসতে পারে, এই জন্য আমি রেকর্ডিং এ দিয়ে দিয়েছি যে ফর্মাল এবং ইনফর্মাল জব সেক্টরের কথা আমরা বলেছি। হ্যাঁ, এবং ইনফর্মাল জব সেক্টরটা বিশাল একটা এরিয়া, মানে পার্ট ইন সাবকন্টিনেন্ট এরিয়াস লাইক ইন বাংলাদেশ অর ইন ইন্ডিয়া।
সিটিতে আমরা এগুলো দেখতে পারি। এবং ইনফর্মাল জব সেক্টরের কারণে তারা হচ্ছে তাদের লোকাল বা রুরাল এরিয়া থেকে এসে আরবান সোসাইটিতে যদি ব্যবসা বাণিজ্য করে, কিন্তু তাদের বিহেভিয়ারাল প্যাটার্ন বা অ্যাক্টিভিটিস রুরাল এরিয়ার মতোই হয়ে থাকে, এবং তারা হচ্ছে সেভাবে তারা লাইফস্টাইল করে তাদের বাচন ভঙ্গি বা চলাফেরা আর আরবান সোসাইটি থাকলেও আরবানাইজ নয় যেভাবে হওয়া দরকার, বা নর্মস অ্যান্ড ভ্যালুস তারা হচ্ছে সেই রুরাল সোসাইটিটা মেনটেন করে, ফলে একটা আরবান ভিলেজ রূপ পরিপ্রেক্ষিত করে, রাইট? আমরা সেই ক্ষেত্রে যে দুইটা জব সেক্টরের কথা বলেছিলাম এবং বিভিন্ন থিওরিস্টের কথা আমরা বলেছি, বিভিন্ন মানে গুটি কয়েক থিওরিস্টের কথা বলেছি। তো আরবান সোশিওলজিতে আমরা দুই ধরনের স্কুল অফ থট দেখতে পারি, সেগুলো আমরা আলোচনা করবো না যেহেতু তোমাদের এটা মেজর সাবজেক্ট নয়, এটা টপিকস হিসেবে আসছে। তো দুই ধরনের স্কুল অফ থট এর কথা জাস্ট নাম বলি, একটা হচ্ছে শিকাগো স্কুল, একটা হচ্ছে ফ্রাঙ্কফুর্ট স্কুল। শিকাগো স্কুলে আমেরিকান যে থিওরিস্ট বা এই জাতীয় মানে যারা লোকজন আছে তারা যে এই আরবান সোশিওলজি ডেভেলপমেন্টের ক্ষেত্রে বা আরবানাইজেশনের ক্ষেত্রে বা সিটি নিয়ে গবেষণা করেছেন, তাত্ত্বিক ভিত্তিতে আর করেছেন, তাদেরকে আমরা শিকাগো স্কুল অফ থট বলছি। আর পক্ষান্তরে আমরা যে ফ্রাঙ্কফুর্ট স্কুলকে কেন্দ্র করে যে তাত্ত্বিকরা তথ্য দিয়েছেন এবং এই আরবানাইজেশনকে বা আরবান এরিয়াসকে বা সিটিসকে বিকশিত হওয়ার ক্ষেত্রে বা প্ল্যানিং এর ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তাদেরকে আমরা ফ্রাঙ্কফুর্ট স্কুল বলছি। এতটুকু জানলে আপাতত তোমাদের চলবে, কারণ এগুলো আমাদের ডিটেলসে যাওয়ার প্রয়োজন নেই এখন। তো তোমরা যদি এমসিকিউ কোনো এসে থাকে তখন তোমরা স্কুলের নাম বলতে পারলে দ্যাটস গুড এনাফ। আচ্ছা, আমরা এখানে আলোচনায় রাখবো যে কয়েকটা বেসিক, তোমরা এখন অ্যাটেন্ডেন্স কেউ দিও না, আমি দিতে বলি নাই। অ্যাটেন্ডেন্স আমি যখন দিতে বলবো তখন তোমরা অ্যাটেন্ডেন্স দিবে, তাতে ডাবল অ্যাটেন্ডেন্স পড়ে গেলে আমার জন্য তোমাদের 132 জন স্টুডেন্ট খুঁজে পেতে খুব কষ্ট হয়ে যায় এবং সেগুলোকে আবার সিরিয়াল অনুযায়ী বসাই দিতে গেলে সমস্যা হয়। আর আমি তোমরা কখন আসছো কখন গেছো সবগুলো আমি অবজার্ভ করার চেষ্টা করি ফর ইউর মানে ওন গুড, এবং এটার কারণে আমার অনেক পরিশ্রম হয়ে যায় সিন্স আই এম এ জন্ডিস পেশেন্ট and I have also some other problems. Anyway, তো তোমাদের ভালোর জন্য আমার এই পরিশ্রমগুলো করতে হয়, আমি করতে খুবই আগ্রহের সাথেই করে থাকি, কারণ তোমরা যে এই মেসেজগুলো আমার কাছে পাচ্ছ সেটা যেন ভালোভাবে পাও, অ্যাবজর্ব করতে পারো। এনিওয়ে, তো আমরা বলছিলাম যে আরবান সোশিওলজি বা আরবান ইকোলজির কথা বলছিলাম। তো আজকে আরবান ইকোলজির কিছু পয়েন্টস আমরা আলোচনা করবো যেগুলো আমাদের ইম্পর্টেন্ট খুব, সেগুলো নিয়ে আলোচনা করবো। তারপরে আমরা আবার রিসার্চের মধ্যে চলে যাব এবং আমাদের যদি সময় সংকলন হয় আমরা আবার আরবান কিছু প্রবলেমস নিয়ে আলোচনা করবো। তোমাদের ব্রেকআউট রুমে গিয়ে গতকাল সে তোমাদের প্র্যাকটিস হয়েছে, তোমরা সবাই কিছু অপিনিয়ন শেয়ার করবে, যে গ্রুপ প্রতিটা গ্রুপে তাদের অপিনিয়ন টুকিয়ে নেবে এবং শেয়ার করবে। র্যান্ডমলি কিছু গ্রুপে বলতে বলবো, কিন্তু সবাই যে গ্রুপে থাকবে তাদের মধ্যে থেকে নোট টেকার থাকবে, নোট টেক করবে এবং চ্যাট বক্সে শেয়ার করবে, রাইট? So let us start our discussion on urban ecology. Let me share my screen. So this is not the first slide. I was working on the slides because I lost all of my lectures that I prepared when I was a lecturer since I went University of Helsinki to start do my doctoral studies. Anyway, তো আজকে আমরা আরবান ইকোলজি আলোচনা করতে গিয়ে আমরা কিছু কনসেপ্টস এর কথা বলেছিলাম। এন্ড আরবান এরিয়া, তোমরা আরবান এরিয়া কাকে বলে এটা শুনে তোমাদের আইডিয়া আছে, জাস্ট আমি কনসেপ্টের ক্ষেত্রে কিছু কনসেপ্ট শেয়ার করছি আর কি। সেটা হচ্ছে আরবান এরিয়া বলতে যে বিল্ট আপ এরিয়া, তোমরা বুঝতে পারছো বিল্ট আপ এরিয়া কি, বা হিউম্যান সেটেলমেন্ট উইথ এ হাই পপুলেশন ডেন্সিটি এন্ড ম্যানুফ্যাকচার or built environment. সহজ কথায় একই হয়ে বলছে যে একটা বিল্ট এরিয়া যেখানে অনেক লোক একত্রে বসবাস করে এবং এখানে ইনফ্রাস্ট্রাকচার ও ওই বিল্ট এনভায়রনমেন্ট ইনফ্রাস্ট্রাকচার আমরা দেখতে পারি। ঘুরে ফিরে একই কথাগুলোই বলা হচ্ছে। এটা মূলত একটা মানে কমন সেন্সিক্যাল একটা ধারণা, এটার ভিত্তিতে মূলত বলা আছে। এখন এখানে হচ্ছে সীমিত এরিয়া অনেক লোকজন বসবাস করে, বা এটা হচ্ছে হলো আরবান সোসাইটিতে আমরা দেখতে পারি একটা যে আমরা কয়েকটা বৈশিষ্ট্য কথা বলেছি, যে ইনফর্মাল জব, ফর্মাল জবের পাশাপাশি ইনফর্মাল জব সেক্টর আছে এবং নন এগ্রিকালচারাল হচ্ছে গ্রুপ অফ পিপুল তারা স্টে করে, এবং এখানে বিভিন্ন রকম ফেসিলিটিস আমরা দেখতে পাই, যে এডুকেশন, ল, তারপরে হচ্ছে ল এনফোর্সমেন্ট অথরিটিস, এই ধরনের বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচারাল বিষয়গুলো আমরা দেখতে পারি, এবং গুরুত্বপূর্ণ অফিস আদালত, সরকারের প্রশাসনের যন্ত্র আমরা এগুলো দেখতে পারি, তাই না? এবং এগুলোর মাধ্যমে একটা মিউনিসিপাল কর্তৃক পরিচালিত হয়, বা এই নগর প্রধান ইত্যাদি বিষয়গুলো আমরা দেখতে পারি। হ্যাঁ, তো সহজ কথা এটা হচ্ছে আমরা আরবান এরিয়া বা হিসেবে ডিফাইন করতে পারি। তো
তো সরি, এটা অন্য স্লাইডে চলে গেল। হ্যাঁ, আর ইকোলজির কথা আমরা তো গত ক্লাসে বলেছি, তুমি তোমাদের আইডিয়া আমরা পেয়েছি যে এটা হলো একটা হচ্ছে যে ব্রাঞ্চ অফ বায়োলজি দ্যাট স্টাডিজ হাউ অর্গানিজম interacts with their environment and other organisms। ঠিক আছে, যে এটা হচ্ছে ইকোলজি আমার একটা শাস্ত্র, যেখানে আলোচনা হয় যে বিভিন্ন রকম অর্গানিজম অর্থাৎ লিভিং ক্রিয়েচার্স বা বিভিন্ন রকম বিং তারা অন্যান্য বিংদের সঙ্গে একই কোনো একটা এনভায়রনমেন্টে কিভাবে ইন্টারঅ্যাক্ট করে এবং ইন্টারঅ্যাক্টের মাধ্যমে অবস্থান করে, রাইট। হিউম্যান ইকোলজির কথাও তোমরা গত ক্লাসে দু একজন স্টুডেন্টস পয়েন্টস নিয়ে এসেছিল এবং সেটা খুবই অ্যাপ্রিসিয়েবল। হ্যাঁ, তোমরা বুঝতে পেরেছো যে আমরা আসলে কি নিয়ে আলোচনা করছি বা আমাদের টপিকস এর মধ্যে মূল বিষয়গুলো কি। তো আমরা এখানে হিউম্যান ইকোলজি বলতে বলছি যে এমন একটা স্টাডি এরিয়া যা কিনা যে মানুষ এবং তার এনভায়রনমেন্টের যে ইন্টার রিলেশনশিপটা বিরাজ করে সেটা বিষয় নিয়ে কনসার্ন, আমরা এটা নিয়ে আলোচনা করে। আর আরবানাইজেশন গুলো তো হচ্ছিল আমরা এখানে দেখেছি যে জাস্ট কিছু পয়েন্টস এর ভিতরে আরবানাইজেশনকে বলা আছে। আসলে আরবানাইজেশনকে আমরা বিভিন্ন ভাবে সংজ্ঞায়ন করতে অনেক বৈশিষ্ট্যের আলোকে। তো সেক্ষেত্রে মধ্যে না যেহেতু তোমরা আরবানাইজেশন বলতে অলরেডি একটা সম্যক আইডিয়া তোমাদের আছে, সেখানে আমরা একটা বেসিক ডিফিনিশন রাখার চেষ্টা করেছি। আমরা রিভার্স টু দ্য পপুলেশন শিফট ফ্রম রুরাল টু আরবান এরিয়াস। এখন আরবান এরিয়াস আমরা অলরেডি বলেছি যে আরবান এরিয়াটা কি। হ্যাঁ, আমরা ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের কথা আমরা দেখেছি এবং বিভিন্ন সোসাইটিস চেঞ্জ হয়ে আসে। হ্যাঁ, হান্টিং গ্যাদারিং সোসাইটিস, হান্টিং অ্যান্ড ফুড গ্যাদারিং সোসাইটিস, তারপরে হর্টিকালচারাল সোসাইটিস, প্যাস্টোরাল সোসাইটিস। হ্যাঁ, আমরা এই সোসাইটিস, তারপরে হচ্ছে কি বলছে এগ্রিকালচারাল সোসাইটিস, তারপরে কি বললাম যে ইন্ডাস্ট্রিয়াল সোসাইটিস বা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এবং পোস্ট ইন্ডাস্ট্রিয়াল সোসাইটিস, রাইট। এই সোসাইটিস এর কথা আমরা বলেছি এবং সেই পরিক্রমে আমরা দেখতে পাই যে আরবানাইজেশনটা কিভাবে আসছে, যে রুরাল আরবান মাইগ্রেশন, এই যে বনভূমি থেকে আস্তে আস্তে নদীর তীরবর্তী এরিয়ে আগমন, সেখানে মেটারোলজিক্যাল ডেভেলপমেন্ট, তারপরে হচ্ছে এই বিভিন্ন রকম কৃষিজ যন্ত্র আবিষ্কার, শেষ ইরিগেশনের বিশেষ ব্যাপক ইরিগেশন বিষয়টাকে নিয়ে আসা বা হাইড্রোলিক রিসোর্সেস ইউটিলাইজেশন করাটা, এভাবে যে নদীকেন্দ্রিক সভ্যতার বিকাশ ঘটে আমরা সিভিলাইজেশনের কথাও বলেছিলাম, রাইট। তো আরবানাইজেশন এখানে আমরা পয়েন্ট দেখতে পাচ্ছি যে রুরাল এরিয়া পপুলেশন কমে যাওয়া বা রুরাল থেকে আরবান এরিয়া মাইগ্রেট করা এবং আরবান সোসাইটিতে যে চেঞ্জ গুলো আসছে, হ্যাঁ, এই মাইগ্রেশন করার কারণে এবং বিভিন্ন রকম ইনফ্রাস্ট্রাকচারাল এবং হচ্ছে টেকনোলজিক্যাল বা বুদ্ধিভিত্তিক ডেভেলপমেন্টের বিষয়গুলো আমরা দেখতে পাই। এই পরিক্রমায় আমরা যদি আরবান ইকোলজির বিষয়গুলো চলে আসছে যে হ্যাঁ, এখন আরবান সোসাইটিতে যেহেতু বিভিন্ন রকম পিপল আসছে এবং জ্ঞান বিজ্ঞানের চর্চা হয় এবং বিভিন্ন রকম সরকারি অফিস আদালতগুলো অবস্থান করছে এবং এখান থেকে বিভিন্ন দেশের বিভিন্ন স্থানে যে নীতি নির্ধারণের বিষয়গুলো সেগুলো ডিসিমিনেটেড হয় বা অ্যাক্টিভিশনের বিষয়গুলো চলে আসে, বাইরে এসে এখানে রোল প্লে করে, রাইট। সেই জন্য আরবান ইকোলজির আলোচনাটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে, যেহেতু অনেক পিপল পড়াশোনা এবং এটা সেটা এরকম হওয়া দরকার, রাইট। তো আরবান ইকোলজির ক্ষেত্রে আমরা বিভিন্ন রকম থিওরি দেখতে পাই। সেই থিওরি আমরা মোট 3টা থিওরি নিয়ে আলোচনা করবো। আর তার আগে আমরা আরবান ইকোলজির একটি কথা বলতে চাই। গত ক্লাসে আমরা সংজ্ঞায়নের চেষ্টা করেছিলাম আরবান ইকোলজিকে এবং তোমরা সবাই সুন্দর করে বলেছিলে এবং সেই কথাগুলোই আমরা রিচার্ড শেফারের ভাষায় বলতে চাই যে আরবান ইকোলজি হচ্ছে এমন একটি এরিয়া অফ স্টাডি দ্যাট ফোকাসেস অন দ্য ইন্টাররিলেশনশিপ বিটুইন পিপল এন্ড দ্য এনভায়রনমেন্ট ইন আরবান। ওই যে একটু আগে আমরা ইকোলজির কথা বলেছি এবং হিউম্যান ইকোলজির কথা বলেছি, এখন আরবানের শব্দটার প্রত্যয়টা যুক্ত হওয়ার কারণে আরবান সোসাইটিতে যে এক্সিস্টিং এনভায়রনমেন্ট এবং সেই এনভায়রনমেন্টের সঙ্গে যে পিপুল থাকে তাদের যে ইন্টারাকশন বা ইন্টার রিলেশনশিপটা বিষয়, এই বিষয় নিয়ে যে শাস্ত্র আলোচনা করে বা যে এখানে আলোচনা করে সেটাকে আরবান ইকোলজি বলে। হ্যাঁ, আমরা দেখতে পেলাম। তাহলে হচ্ছিল আমরা এখন কয়েকটা পয়েন্টস আলোকে দেখার চেষ্টা করি, একটা ডায়াগ্রাম দেওয়ার চেষ্টা করছি, যদিও দিস ডায়াগ্রাম ইজ নট including everything, but it encompasses most of the things, right? So we will say urbanization patterns, which is spatio-temporal patterns, যেগুলো স্পেশাল যেগুলো বিষয় আসছে, আবার হচ্ছিল যেগুলো হচ্ছে টেম্পোরারি কিনা বা হচ্ছিল পার্মানেন্ট কিনা বা হচ্ছিল যেগুলো পরিবর্তনশীল যে অবস্থান প্যাটার্নস গুলো আছে। যেমন আমরা রোডের বিভিন্ন রকম প্যাটার্নস বিভিন্ন সময় দেখতে পারি, তাই না? এক ধরনের এক সময় রোড এইভাবে হলো, এক ধরনের আবার চেঞ্জ হয়ে গেলো, মাঝখান দেওয়ার তৈরি হলো, আবার এইভাবে হলো। যে আমাদের যে পরিক্রমায় বিভিন্ন কাল পরিক্রমা এবং বিভিন্ন চাহিদার কারণে যে আমাদের এই পরিবর্তনগুলো আসছে এবং সেগুলো করছে, আবার নতুন ইনফ্রাস্ট্রাকচার তৈরি হচ্ছে, সিটি প্ল্যান চেঞ্জ হচ্ছে, রাইট, সেটা আমরা দেখতে পারি।
তারপর হচ্ছে ডাইভার্স অ্যান্ড ডিনামিক প্রসেসেস, এগুলো আমরা দেখতে পাচ্ছি যে এরকম বিভিন্ন রকম প্রসেসের মাধ্যমে এটা চলছে এবং সেগুলো হচ্ছে ডাইভার্স। আমাদের হচ্ছে যে ওয়াটার ম্যানেজমেন্ট কিরকম হবে, ড্রেন সিস্টেম কিরকম হবে, রোড ম্যানেজমেন্ট কিছু হবে, তারপরে হচ্ছে বিজনেস অর্গানাইজেশন গুলো বা বিজনেস ইনফ্রাস্ট্রাকচার গুলো কোথায় আসবে, তারপরে বাজার সিস্টেমটা কিরকম হবে, তারপরে হচ্ছে আমাদের হচ্ছে পার্কিং সিস্টেমটা কি হবে, বা হচ্ছে সরি পার্কিং বলছে না, যে রিক্রিয়েশনাল অ্যাক্টিভিটিস জন্য ওপেন স্পেস এরিয়াকে কিভাবে ডিজাইন করতে হবে। হ্যাঁ, তো এই বিষয়গুলো বিভিন্ন রকম আছে, এগুলোকে মানে বিভিন্ন প্রয়োজনে বিভিন্নভাবে সাজাতে হয়। আরবান গ্রোথ অ্যান্ড প্রজেকশনস এক্সেট্রা, তাহলে আরবানাইজেশন প্যাটার্নস এর মধ্যে আমরা এই বিষয়গুলো দেখতে পারি। তারপরে এখানে বলছে ফান্ডামেন্টাল আন্ডারস্ট্যান্ডিং অফ সিটিজ as ecosystems and landscape, এই যে বলছে আরবানাইজেশন প্যাটার্নস এবং হচ্ছে আরবানাইজেশন ইম্প্যাক্টস, এই দুটোর সঙ্গে যে বিষয়টা রিলেটেড বা দুই বিষয়টা সেটা হচ্ছিল যে এটাই, যে ফান্ডামেন্টাল আন্ডারস্ট্যান্ডিং অফ সিটিজ অ্যাজ ইকোসিস্টেম অ্যান্ড ল্যান্ডস্কেপ। তাহলে আমাদেরকে বুঝতে হবে যে এটা হচ্ছে এক ধরনের একটা যে ল্যান্ডস্কেপ, অর্থাৎ যে ভূমির যে অবস্থানটা এবং ভূমির যে হচ্ছে ব্যবস্থাপনা এবং এটাকে কেন্দ্র করে যে ইকোসিস্টেমটা তৈরি হয়েছে আরবান সোসাইটিতে বা সিটিগুলোতে, সেটা হচ্ছে আমাদের বেসিক যে ধারণা বা বোঝার বিষয়, সেটাকে আমরা এই দুটো বিষয়ে দেখতে পারি যে আরবান প্যাটার্নস, আরবানাইজেশন প্যাটার্নস এর মধ্যে যেগুলো বলেছে এবং আরবানাইজেশন ইম্প্যাক্টস এর মধ্যে আমরা কি দেখছি যে এনভায়রনমেন্টাল কন্ডিশনস, বায়োডাইভার্সিটির কথা বলেছে, জীববৈচিত্র্যের কথা আর কি, ইকোলজিক্যাল প্রসেসেস, ইকোলজি আমরা কাকে বলে এবং সেই প্রসেসগুলো কি সেটা আমরা কথা বলছি, এবং আরবান ইকোসিস্টেম সার্ভিসেস। এখন আরবান ইকোসিস্টেম সার্ভিসেস, হ্যাঁ, ইকোসিস্টেম হলে বাস্তুতন্ত্র, আরবান মানে নগরের, এবং এটার রিলেটেড যে সার্ভিসেস আছে, এখন এই রিলেটেড আমরা নগর পরিকল্পনা, নগর উন্নয়ন, তারপরে এরকম বিভিন্ন রকম আছে। ঢাকাতে মনে করো যে নগর ভবন বলে একটা ভবন আছে, তাই না? তো এদের বিভিন্ন রকম প্ল্যান, যে প্ল্যানিংটা কিভাবে কাজ করবে, এগুলো সিস্টেম গুলো মনিটরিং করা, এটাকে চালু রাখা, মডিফাই করা, রিফাইনিং করা ইত্যাদি বিষয়গুলো আছে। ওয়েস্ট ম্যানেজমেন্টের কথা আমরা আলোচনা করেছিলাম গত ক্লাসে, সেটা কিরকম হতে পারে, কন্ট্রোল হতে পারে কিভাবে, ওয়াটার ম্যানেজমেন্ট কি, ওয়াটার পিউরিফাইং কিভাবে হতে পারে, ঠিক আছে? এই যে বিষয়গুলো আমরা মাঝখানে এরকম দেখে দিলাম যে ওয়াসাতে কি, ওয়াসার এটা অফিসের সামনে ঢাকায় এসে কি করলো, লোকজন পানি নিয়ে আসলো, ওয়াসার পানিটা কি নিয়ে এসে দেখলো যে একদম নর্দমার কুচকুচে ময়লা পানি, সেই পানিটা নিয়ে আসলো, এই পানিটা আপনারা সরবরাহ করছেন এবং এটার জন্য এত কোটি টাকা বরাদ্দ হয়েছে, সেই টাকার কোনো হদিশ নেই। হ্যাঁ, লোপাট হয়ে গেছে বিভিন্নভাবে খাদ্য খাওয়ার মাধ্যমে আর কি, ভাগ বাটোয়ারা করে, এবং সেগুলো সবাই দেখে, যেমন বালিশ কাহিনী আমরা দেখেছি, বিভিন্ন রকম কাহিনী দেখেছি, এখানেও কাহিনী হয়েছে। তখন তারা পর্যন্ত তাদের যে ওয়াসার যে হেড অফিস, তারাও ফিল্টার পানি খায়। কেন আপনারা যে পানি করছেন, এটা পানি খান না কেন? তার কোনো উত্তর নেই। ইউটিউবে যেমন সার্চ দিয়ে দেখবা যে যিনি আছেন তিনি হিমশিম খেয়ে যাচ্ছেন, তারপরেও তার মানে ভয়েসটা অনেক স্ট্রং, কারণ মানে তার হচ্ছে হয়তো সেরকম বেজ আছে, সেটার ভিতরে সে আর মানে লজ্জার সন্ত মানুষ বিক্রি করেই দিয়েছে। হ্যাঁ, মরালিটি তো বিক্রি করেই দিয়েছে, করে দিয়ে মানে পশুর মতো অবস্থা, যে সুন্দর কাপড় চোর পরে আছি, আর আমার যেহেতু জ্ঞান বিদ্যা হয়েছে, এখন আমি চোর বাটপার যত বড় হতে পারি, আর বিভিন্ন রকম আমি ব্যাকগ্রাউন্ড নিয়ে রাখবো, সবার সঙ্গে মিলে খাবো, যাতে করে আমার আর কোন রকম সমস্যায় করতে না। এদিকে দেশ ভেসে যায়, যাক, জনগণ যা হবার হোক, যারা হচ্ছিল সাধারণ পিপল তারা ভোগান্তিতে পড়বে, আর যাদের হচ্ছিল এরকম জ্ঞান বুদ্ধি আছে তারা হচ্ছে টাকা পয়সা বানাবে, আর যারা নৈতিক অবস্থান আছে তারা আছে এবং তারা দোয়া করছে বা বিভিন্ন বলার চেষ্টা করছে, দাবি দেওয়া নিয়ে আসছে, এর মধ্যে যতটুকু হচ্ছে বা গভর্নমেন্ট যতটুকু দেখছে, তাই না? কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নীতিপুষ্ট লোক, তো যেহেতু তোমরা এখনো মানে সেই জায়গাতে যাও, এখনো তোমরা হচ্ছে তোমাদের মাইন্ড অনেক ফ্রেশ এবং তোমরা হচ্ছে নীতি নৈতিকতা বোঝো এবং তোমাদের সেন্সটা অনেক স্ট্রং, আমি আশা করবো যে তোমরা জাতি গঠনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, তোমার এই মোরালিটি নিয়ে তোমরা কাজ করবে, ইমোরাল প্র্যাকটিস করবে না। আর রেজেকে আল্লাহ তাআলা তোমাদের যা রেখেছেন সেটা আসবে, তোমরা চেষ্টা মেহনত করবে, কিন্তু ইলিগাল ওয়েতে নয়, এবং সেটা প্রতিহত চেষ্টা করবে তোমাদের সাধ্য মতো। এনিওয়ে, তো তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দুটোর বিষয়গুলো, আবার এখানে দেখতে পাচ্ছি যে সাস্টেইনেবিলিটির বিষয় যেটা আসছে এবং সেটার সঙ্গে আরবানাইজেশন প্যাটার্নস এর বিষয়ে যে সম্পর্কটা, এটা কি বলছে যে অ্যাকশনেবল নলেজ অফ ডিজাইনিং অ্যান্ড ডেভেলপিং সাস্টেইনেবল সিটিজ। দেখুন, সাস্টেইনেবল সিটিজ মানে অর্থাৎ টেকসই মূলক যে শহর, সেটার বাস্তবায়নের ক্ষেত্রে আমার যে ধরনের কাজ এবং নলেজ এবং হচ্ছে ডিজাইন বা অ্যাক্টিভিটিস করা দরকার, সেগুলো আমাকে করতে হবে। তো সাস্টেইনেবিলিটির মধ্যে, আরবান সাস্টেইনেবিলিটির মধ্যে আমরা দেখতে পাচ্ছি কি বলছে, আরবান ইকোসিস্টেম সার্ভিসেস এবং হিউম্যান ওয়েলবিং। এই যে ওয়েলবিং কথাটা খুবই গুরুত্বপূর্ণ। আমি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করলাম, সেখান থেকে কোনো ওয়েলবিং আসলো না, আমি বহু কোটি টাকা খরচ করে
কি করলাম, ব্রিজ তৈরি করে দিলাম, কিন্তু সেটা উদ্বোধনের আগে ভেঙে চুরে খান খান হয়ে গেল। খোঁজ নিয়ে গেলো XYZ যে কন্ট্রাক্টর বা ইত্যাদি XYZ তাদের সঙ্গে খুব বড় বড় আমলা নেতাদের সঙ্গে ধরম মরম, তাদেরকে কিছু বলাই যাচ্ছে না, এই কোনো মতো ভাবে দায় সারা ভাবে ঠিক আছে আমরা আবার একটু দেখবার করে দেবো, বাস হয়ে গেল। এইভাবে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রকম আমাদের ডেভেলপমেন্টের ক্ষেত্রে যেটাকে আন্ডার ডেভেলপমেন্ট বলছি, যে দেশের শত্রু যারা তারা দেশের ক্ষতি করছে, দেশদ্রোহী তারা। আসলে দেশদ্রোহী অর্থ নয় যে শুধু এটাই নয় যে মানে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে কথা বলে সে দেশদ্রোহী হয়ে গেল, এটার সঙ্গে দেশের বিরুদ্ধেও যারা কাজ করছে তারাও দেশদ্রোহী আমরা বলতে পারি, তাই না? তো আমরা দেখতে পাচ্ছি এইসব দেশদ্রোহীদেরকে, যে তারা এরকম দেশের ক্ষতি করে যাচ্ছে, জনগণের ক্ষতি করছে। তাহলে তুমি কি বলবো, তোমার আমার ক্ষতি করে, সাধারণ ক্ষতি করছে, রাইট? এবং সেটা সেই টাকা পয়সা দিয়ে গাড়ি বাড়ি ইত্যাদি বানাচ্ছে, তাদের ছেলে সন্তান বা মেয়েদেরকে এরকম সুন্দর মানে সুযোগ সুবিধা দিচ্ছে। তো হারাম পন্থায় তাদের তো হারামের সেন্সটা অনেক কমে গিয়েছে। আইনের শাসনটাকে খুব অ্যাক্টিভ হতে হবে, যে ল এনফোর্সমেন্ট অথরিটিকে খুব অ্যাক্টিভ রোল প্লে করতে হবে। এনিওয়ে, তো আমি বারবারই এগুলো এক্সাম্পল চলে আসবে, যেহেতু আমাদের দেশে আমরা বিভিন্ন রকম জিনিস দেখতে পাচ্ছি, যাতে করে তোমাদের মধ্যে অ্যাওয়ারনেস ক্রিয়েট করে এবং তোমরাও তোমাদের মডেলকে খুব পুস্ট আপ করতে পারো এবং এই ধরনের সিচুয়েশন যে না হয় সেক্ষেত্রে রোল প্লে করতে পারো। অ্যাজ এ টিচার ইটস মাই হাম্বল মানে moral responsibility to inform this kind of things. It is your own job how you gonna apply this kind of knowledge. তো এটা তোমাদের রেসপন্সিবিলিটি, তোমাকে অ্যাপ্লাই করবো। আমি একজন টিচার হিসেবে আমার নৈতিক দায়িত্ব যে তোমাদেরকে এগুলো বলা। সো আমি মাঝে মাঝে তোমাদেরকে এগুলো বলবো আর কি, ফর দ্য সেক অফ দ্য হোল কান্ট্রি অ্যান্ড দ্য নেশন। এনিওয়ে, তো তাহলে কি হচ্ছে যে আরবান ইকোসিস্টেমের সার্ভিস হিউম্যান ওয়েলবিং টাও থাকতে হবে। ওয়েলবিং এর বিষয়টা খুব ইম্পর্টেন্ট। সাস্টেইনেবল আরবান প্ল্যানিং ডিজাইন, এই যে ওয়েলবিং এর বিষয়ে তুমি বলছো যে শুধু আরবান যে হেলথ সিস্টেমের কথা বলছো, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে তুমি এয়ার ওয়াটার ইত্যাদি পলিউশন করছো কিনা, আবার হেলথ ফ্যাসিলিটি দিয়ে রাখছো কিনা, ডেন্সলি পলিউটেড তুমি কিভাবে নিয়ন্ত্রণ করছো, তারপরে হাউজিং প্যাটার্নটা কিরকম, কোনো দেখেছে বিল্ডিং অনেক বেশি লম্বা, কোনো বেশি ছোট, আবার এদিকে শ্যান্টি ডোলিং স্কুয়েটিং পিপুল অর্থাৎ বস্তি। তাহলে আমরা কি এগুলোকে কিভাবে ব্যালেন্সে নিয়ে আসতে পারি? ওয়েল প্ল্যান্ড ওয়েতে কাজ করতে হবে, তাই না? সকলের সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে। তবে এডুকেশন ইত্যাদি বিষয়গুলো আছে। আরবান রেজিলিয়েন্স বা ভালনারেবিলিটির কথা আমরা বলছি, যে আমরা অলরেডি স্কুয়েটিং পিপলের কথা আমরা বলেছি, বা যারা এরকম এন্ডেঞ্জার্ড হয়ে আছে তাদের কথা আমরা বলছি, কিভাবে আমরা তাদেরকে ডেভেলপমেন্ট করতে পারি। হ্যাঁ, এই বিষয়গুলো আমরা চিন্তা করবো। এই জন্য আরবান ইকোলজি ইজ নট অনলি দ্য কনসার্ন অফ দ্য ইঞ্জিনিয়ার্স বাট অলসো concern of the sociologists, political scientists, environmental scientists, economy, in different areas. Even the people studying history, they also study urban ecology. So, তুমি দেখতে পাচ্ছ যে আরবান সোসাইটি, আরবান ইকোলজি আলোচনাটা কতটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এখানে এই জন্য আরো হিস্ট্রির ক্ষেত্রে মধ্যে সিটিজ আর দ্য ফায়ারপ্লেস অফ সিভিলাইজেশন, যে শহরগুলোকে যে সিভিলাইজেশনের ফায়ারপ্লেস হিসেবে মানে ইয়ে করা হয়, সংজ্ঞায়ন করা হয়। এখান থেকে জ্ঞান বিজ্ঞান বা এখান থেকে নতুন বিষয়গুলো চারদিকে ছড়ে ছিটে চলে যায়, তাই না? তো খুবই ইম্পর্টেন্ট, এই জন্য আমাদের এগুলো দেখতে হবে। এবং এটার মাধ্যমে যে ডেভেলপমেন্টের হাওয়া, সেটা রুরাল এরিয়াতেও হোক, সেখানে আমাদেরকে চালাই যেতে হবে, কিন্তু খারাপ জিনিস নয়। খারাপ জিনিস যেন আমরা দমায় রাখতে পারি এবং কন্ট্রোল মেকানিজম নিয়ে আসতে পারি, সেটা নিয়ে আমাদের আলোচনা করতে হবে। এবং তোমাদের নাজমুল স্যার যে ক্রাইম অ্যান্ড ডিফেন্স এর বিষয় বা এগুলো নিয়ে উনি আলোচনা করবেন, উনি এটা আলোচনা করতে পছন্দ করেন, উনি আলোচনা করবেন এগুলো, ঠিক আছে? ও যদিও আমার অনেক জুনিয়র আর কি। এনিওয়ে, তো তাহলে আমরা দেখতে পাচ্ছি আরবান ইকোলজি কি বা এটার এরিয়াস অফ ইন্টারেস্ট কোনগুলো, এবং ডিফারেন্ট সাবজেক্টস এটা কিভাবে ইন্টারেস্ট নিয়ে আলোচনা করে। যেহেতু সবগুলো সাবজেক্ট নিয়ে আলোচনা আমাদের স্কোপ নেই, শুধু সোশিওলজিক্যাল পয়েন্ট অফ ভিউতে আমরা কিছু আলোচনা করবো। সেক্ষেত্রে তিনটা থিওরি নিয়ে আমরা আজকে আলোচনা করবো। হ্যাঁ, তো ফার্স্ট আমরা কনসেন্ট্রিক জোন থিওরি নিয়ে আলোচনা করছি, ঠিক আছে? এটার বিভিন্ন রকম ফিগার তোমরা হচ্ছে গুগল ইট, and you will find different kind of pictures, but all mentioning these 5 points. তার আগে এটা কি বলছে যে এটা একটা এক ধরনের গ্রোথ, আরবান সোসাইটির যে গ্রোথ, সেইটাকে গ্রোথ ডাইভার্সিটি এবং বিভিন্ন গ্রোথটা যে ডাইভার্সিফাইড গ্রোথ, অর্থাৎ বহুমুখী বা বিভিন্ন ধর্মী বা বিভিন্ন ডাইরেক্টেড বিভিন্ন মানে প্রকারের যে ডেভেলপমেন্ট, সেটার উপর ভিত্তি করে যে বা গ্রোথটা হয়, সেটাকে নিয়েই বলছে আর্নেস্ট বার্জেস নিয়ে 1920s একটি থিওরি ডেভেলপ করেন। বলছেন যে, এবং এইটা একটা বলছে সার্কলিং এর থিওরি, হ্যাঁ, রেডিয়েটিং বলছে যে সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্টকে কেন্দ্র করে যে একটা এরকম থাকবে, সেটাকে কেন্দ্র করে যে আরবান সোসাইটির যে বিকাশটা, সেটাকে তিনি কনসেন্ট্রিক জোন হিসেবে দিয়েছেন। অর্থাৎ এখানে তিনি বলছেন যে ফার্স্ট যে পয়েন্ট একদম সেন্টার, সেই সেন্টারে তিনি দেখেছেন সিবিডি, অর্থাৎ
সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট। হ্যাঁ, এখানে মেইন হচ্ছে যে বেচাকেনার বিষয়টা, অর্থাৎ মেইন বিজনেস গুলো, সেই বেচাকেনা যে ডাইরেক্ট হাট বাজারের মতো নাও হইতে পারে, সেটা হইতে পারে যে কর্পোরেট ট্রেড হতে পারে, হ্যাঁ, বা এরকম বিভিন্ন লেভেলের যে বিজনেসটা, সেই বিজনেসটা সেন্ট্রাল বিজনেসটা, সেটা হচ্ছে ডিলিংস এর বিষয়টা এখানে থাকে। তারপর হচ্ছে ট্রানজিশনাল জোন, সেকেন্ডটাকে উনি দেখিয়েছেন ট্রানজিশনাল। এই জোনে কি হয় আসলে এটা দেখে বলি, এই জায়গাতে রিসেন্ট বলছে কি রিসেন্ট ইমিগ্রেন্ট গ্রুপস। তাহলে এই জায়গায় যেহেতু যে বিজনেস জোনের পাশাপাশি এবং তার পাশে আছে ওয়ার্কিং ক্লাস, তাহলে যে ইমিগ্রেন্টস যারা আসছে, ইমিগ্রেন্ট হতে পারে সেটা দেশ থেকেই হোক বা বাহির থেকেই হোক, হ্যাঁ, তো বিদেশ থেকেই হোক, তারা এখানে আসছে এবং হচ্ছে এখানে এসে কাজ করছে, সে সেন্ট্রাল বিজনেস জোনে থেকেই হোক বা হচ্ছে ওয়ার্কিং ক্লাসের মধ্যে ইনক্লুড হয়ে ইন্ডাস্ট্রিয়ালস বিভিন্ন প্লেসেসই হোক, তারা কাজ করছে। এবং এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে কি বলছে ডিটোরিয়েটেড হাউজে। হ্যাঁ, এটা আমরা কেন এটা বলা হচ্ছে, যে যেহেতু এটা ট্রানজিশন একটা এবং এখানে ভাঙাচোরার পরিমাণটা আমরা দেখতে পারি এবং এখানে বিভিন্ন রকম ইনফ্রাস্ট্রাকচার আমরা দেখতে পারি, এবং এই হাউজিং প্যাটার্নস গুলো সাধারণত একরকম হয়ে থাকে না বা বিভিন্ন রকম হতে পারে। হ্যাঁ, বা হচ্ছে দেখুন ওল্ড প্যাটার্ন হাউস, আবার সেটার সঙ্গে মডার্ন দেখতে পাচ্ছ, আবার দেখতে পাচ্ছ যে বিভিন্ন রকম আর কি এরকম করে। তারপরে এখানে এখানে বিভিন্ন রকম ফ্যাক্টরিজ আমরা দেখতে পারি যেখানে এই লোকগুলো কাজ করে। তারপরে যে অ্যাবান্ডন্ড বিল্ডিং, এই যে আমরা যেটার কথা বলেছি যে ওল্ড বিল্ডিং, পুরাতন বিল্ডিং, এগুলো এই জন্য বলছে এটাকে ট্রানজিশনাল জোন বলেছে, রাইট। তারপরে থার্ড নম্বর পয়েন্টে বলছে ওয়ার্কিং ক্লাস জোন। এখানে স্পেসিফিক্যালি যে থার্ড নম্বর যে সার্কেলটা দেখানো হয়েছে ওয়ার্কিং ক্লাস জোন, এখানে যা শ্রমিক শ্রেণী তারা থাকে, সিঙ্গেল ফ্যামিলি তারপরে যে টেনেন্টস আর কি, বলছে এটা স্পেলিংটা ভুল আসছে আর কি, এটা ঠিক করতে হবে আর কি, টেনেন্টস আর এনিওয়ে। তো এখানে যে সিঙ্গেল ফ্যামিলি লোকজনও থাকতে পারে বা হচ্ছিল বিভিন্ন রকম বাসায় ভাড়া হিসেবে তারা টেনেন্টস হিসেবে থাকতে পারে, এগ্রিমেন্টের ভিত্তিতে থেকে তারা হচ্ছে কাজ করে, বা হচ্ছে বিভিন্ন কোম্পানি কর্তৃক তাদের হচ্ছে যে এমপ্লয়ি হাউজিং সিস্টেম, সেখানে থেকেও তারা কাজ করতে পারে, করে তারা ওয়ার্কিং ক্লাস জোন এখানে অবস্থান করে আর কি। তারপরে এই যে রেজিডেন্সিয়াল জোন সে দেখেছেন যে ওই যে শহরের যে মেইন যে বিজনেস এরিয়ায় তারা এখান থেকে ওখানে যাবে, মাঝখানে তারা যেহেতু ওই কাজ করতে হয় বা ইত্যাদি বিষয়গুলো থাকে, তো শ্রমিক শ্রেণীকে ওই কাজের আশপাশে থাকাটাই ভালো। আর যারা হচ্ছে মনে করো যে যারা হচ্ছে টপ ক্লাস বা মোটামুটি ভালো অবস্থান আছে বা মিডিল ক্লাস, তারা রেজিডেন্সিয়াল জোনে থাকবে, যাতে করে তারা ওখানে যেতে পারে, প্লাস সেখানে তাদের সুন্দর আবাসিক একটা ব্যবস্থা তৈরি হয়ে যায়। এর মধ্যে সিঙ্গেল ফ্যামিলি হোমস, ইয়ার্স, গ্যারেজ ইত্যাদি বিষয়গুলো থাকে আর কি। আর কমিউটেড জোনস এখানে সার্ভ আর্ভ এরিয়া বলছে, এখানে যে উপশহর যে এরিয়া, যেখানে তারা একদম যে যারা হচ্ছে একদম পশ বা হাইলি ইত্যাদি তারাও থাকতে পারে, এবং তারা হচ্ছে যে নগরের যে টিন অ্যান্ড গ্ল্যাম এরিয়া থেকে, এই ব্যস্ততা বা এগুলো থেকে মুক্ত থেকে তারা এখানে সুন্দর বাড়িঘর, রিল্যাক্সেশন ইত্যাদি বিভিন্ন রকম বানায় টানায় নিয়ে সুন্দরভাবে থাকে, এবং দরকার হলে তারা গাড়িটা নিয়ে চলে গেলে আবার আসলো আর কি, কমিউটেড জোনস এর কথা, রাইট। এরপরে একটা থিওরিতে আমরা আসছি, সেটা হচ্ছে মাল্টিপল নিউক্লিয়ার থিওরি। দুজন তাত্ত্বিক থিওরিটা দিয়েছেন, একজন হ্যারিস আর একজন উলম্যান। তো হ্যারিসকে বলা হয় যে মডার্ন জিওগ্রাফির হচ্ছে পায়োনিয়ার, মানে কি পায়োনিয়ার অফ মডার্ন জিওগ্রাফি, অন্যতম একজন তাত্ত্বিক। আর তার সাথে উলম্যানও কাজ করেছেন এনিওয়ে এই থিওরি ডেভেলপের ক্ষেত্রে। হচ্ছে যে এটা হচ্ছে মাল্টিপল নিউক্লিয়ার থিওরি, এটা কি থিওরি বলছে, এ থিওরি অফ আরবান গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। কে দিয়েছেন? হ্যারিস এন্ড উলম্যান, 1945, that views growth as emerging from many centers of development. Many centers of development, অর্থাৎ উন্নয়নের বিভিন্ন সেন্টার থেকে গ্রোথটা ইমার্জ করছে, each of which reflects a particular urban need or activity. এবং প্রতিটা এই বিষয়গুলোই যে কোনো ধরনের আরবান যে নগরের যে চাহিদা বা নগরের যে অ্যাক্টিভিটি, সেগুলোকে তারা কি করছে, রিফ্লেক্ট করছে, রাইট। তো আমরা এখানে যদি দেখি, যারা কনসেন্ট্রিক মাল্টিপল নিউক্লিয়ার থিওরি ডায়াগ্রামটা যদি খেয়াল করে দেখি, তো এখান থেকে বলছে যে 1 নম্বর কি বলছে, সিবিডি, কারণ এটা হচ্ছে একটা নগরের একটা অন্যতম একটা ক্রাইটেরিয়া। এমনকি আমরা যে নিউ ইয়র্ক সিটি বা ইত্যাদি এগুলোর কথা যেগুলো দেখি, যে আমাদের যে টুইন টাওয়ার ধ্বংস হয়ে গেল, সেটার কথা আমরা জানি। তো সেখানেও মনে করো যে মানে এই বিজনেস জিনিসগুলো চলতো, এবং বড় বড় বিজনেস অর্গানাইজেশনের হচ্ছে অফিসগুলো সেখানে আছে। আমরা এটা নিয়ে অনেক কিছু পড়েছিলাম ছোটবেলায়, তারপরে ওই সময় অনেক কিছু পড়া হয়েছে, এনিওয়ে তোমরা হয়তো জেনে থাকবে।
তো এইভাবে মনে করো যে একটা একটা শহরের ক্ষেত্রে, হ্যাঁ, সেখানে এটা সেন্ট্রালে থাকে, সিবিডিটা থাকে। তারপর 2 নম্বর কি বলছে, হোলসেল, তারপর হচ্ছে লাইট ম্যানুফ্যাকচারিং। লাইট লাইট ম্যানুফ্যাকচার মানে হালকা পাতলা ধরনের যে ম্যানুফ্যাকচারিং কাজ করবার চলে, এবং হোলসেল যে মূল বেচাকেনা, যে বড় ধরনের পাইকারি বিক্রেতা বিষয়গুলো, সেই বিষয়গুলো থাকে। এরকম 2 নম্বর দেখতে পাচ্ছি এই যে এটার সঙ্গে, এটা 1 নম্বর সঙ্গে রিলেটেড, হ্যাঁ, কারণ এটার সঙ্গে এটা ওতপ্রোতভাবে জড়িত। তারপরে 3rd নম্বরে দেখেছে লো ক্লাস রেজিডেন্সিয়াল, এদেরকে আবার একটু সাইড হিসেবে রেখেছে, হ্যাঁ, কারণ এটা এক ধরনের প্ল্যানিং। এখানে আবার হচ্ছে এই ডেভেলপমেন্টের ক্ষেত্রে অনেক বিষয় আছে, যে লো ক্লাস, যেহেতু তাদের পিপুলদের, এইসব পিপুলদের ইনকাম কম, তাদের লাইফস্টাইলটা ডিফারেন্ট হবে, এবং ডিফারেন্ট হলে তাদের হচ্ছে কালচারটাও ডিফারেন্ট হবে। এবং এই লো ক্লাস, যেহেতু তাদের এডুকেশনটা কম, তাদের মধ্যে যে যে রাস্টিক কালচার, অর্থাৎ রুরাল পিপুলদের যে কালচার বা হচ্ছিল পোভার্টি কালচার, সেগুলো বিরাজ করবে, তাদের বিহেভিয়ারাল প্যাটার্নস ডিফারেন্ট হবে। এগুলো মাথায় রেখে এখান থেকে যে হচ্ছে হাই ক্লাস এরিয়া বা রেজিডেন্সিয়াল, তাদেরকে মনে করছে যে পৃথক করে রাখতে হবে। সেজন্য দেখো এই ফিগারটা দেখো, দেখি কি এই যে এর থেকে এক সাইডে রেখে দিচ্ছে, ঠিক আছে। তারপর দেখো যে 4 নম্বরে কি রাখছে, যে মিডিয়াম ক্লাস রেজিডেন্সিয়াল। এখানে 4 নম্বরটা কোথায় দেখতে পাচ্ছি, এই জায়গায়, ঠিক আছে, এবং এটা সাথে 1 নম্বরের পাশে। 3 নম্বরটা থাকলো মাঝে, যেখানে কিনা কি হচ্ছে লো ক্লাস রেজিডেন্সিয়াল এরিয়াস, হ্যাঁ, আর আবার ওয়ার্কিং ক্লাস এই পাশে দেখতে পাচ্ছি, এবং হচ্ছে 4 নম্বরটা আমরা এই পাশে দেখতে পাচ্ছি। তারপর বলছি 5 নম্বর হাই ক্লাস। 5 নম্বরটা কোথায়, এই যে একদম সাইডে রাখছে, দেখেছো, একদম সাইডে রাখছে, কিন্তু আবার এরা এই 1 নম্বরে চলেও আসতে পারে, কারণ 1 নম্বর সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট। সেটা হিসেবে তোমরা বিষয়টা একটু চিন্তা করে বুঝতে পারবে যে কিভাবে আসছে। এনিওয়ে, তারপরে হচ্ছে যে আউটলাইং বিজনেস ডিস্ট্রিক্ট 7 নম্বরে হচ্ছে এই যে আউটলাই গুলো কিরকম, বা বিজনেস ডিস্ট্রিক্টে যে কিরকম অবস্থান, সেটা এখানে নিয়ে আসছে। রেজিডেন্সিয়াল সাবাব থাকে, বা কোথায় দেখতে পারি 8 নম্বরে, হ্যাঁ, রেজিডেন্সিয়াল সার্ভার, বা যে উপশহরটা আমরা বলছি, উপশহরে বিভিন্ন রকম দেখতেই পারি আমরা, যেমন যে উপশহরে, এটা শহরের থেকে একটু বাহিরে, এটা শহরের ছোঁয়া আছে, কিন্তু আবার এগুলো গ্রামের এবং আবার নৈসর্গিক দৃশ্য, এগুলো ফ্যাসিলিটিস গুলো আছে, এই সার্ভার এগুলো তৈরি হয়ে ওঠে, মূল শহর থেকে একটু ইয়ে হয়ে। আর ইন্ডাস্ট্রিয়াল সার্ভার, এখানে ইন্ডাস্ট্রিয়াল সার্ভার বলছে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন আমরা দেখতে পাই, এখানে দেখতে পাই, মনে করো যে একটা ইটের ভাড়া দেখতেছো শহর থেকে একটু দূরে, বা এই ধরনের যে ফিড মিল দেখতেছো, এগুলো সার্ভার দেখতে পাচ্ছ। তার ওখান থেকে শহরে সাপ্লাই চলে আসে, আবার গ্রামের লোকজন এখানে কিছু কাজ করছে, এবং একটু একটু রিমোট এরিয়া, যাতে করে তাদের বিজনেস রান করতে পারে, রাইট, আমরা এখানে দেখতে পারি আর কি, না মাল্টিপল নিউক্লিয়ার থিওরি। আচ্ছা, তোমরা এই মুহূর্তে তোমাদের অ্যাটেন্ডেন্স গুলো দিয়ে দাও। You will get 1 minute to do that. Let me pause my recording. You will get 1 minute to do that. ওকে, 43 হয়ে গেছে। এখন আমি তোমাদের অ্যাটেন্ডেন্স গুলো নিয়ে নেব। সবার দেওয়া হয়েছে? সবাই কমপ্লিট করে ফেলো। আমি দেখছি আরো কয়জন দিচ্ছে অলরেডি। ওকে, 112। একজন কেবল তোমাদের স্টুডেন্ট জয়েন করলো, সে রোল নাম্বার হচ্ছে লাস্ট হচ্ছে 15115। এইসব তো আনএক্সপেক্টেড। আচ্ছা, নেট প্রবলেম, রাইট, ইটস অলরাইট দেন। ওকে, তোমরা সবাই অ্যাটেন্ডেন্স দিয়েছো? আমি অ্যাটেন্ডেন্স গুলো নিয়ে ফেললাম। আচ্ছা, মাহমুদ আবার দিচ্ছে, রাসেলও দিচ্ছে। আচ্ছা, আমি আর 2-4 মিনিট পরেই নিচ্ছি। হ্যাঁ, তো এই থিওরি গুলো আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট আর কি। এই জন্য আমি 3টা থিওরি মূলত রেখেছি, তোমরা এই 3টা গুলো দেখে নেবে। আর আবার এইগুলো যে ডেফিনেশনটা আমি যদিও সংক্ষেপে বলেছি, এটা তোমরা আরো গুগল ইট এন্ড ইউ উইল ফাইন্ড এন্ড ইউ ক্যান এক্সপ্লেইন ইট। সো তোমরা দেখে নেবে, ডায়াগ্রামের মাধ্যমে অ্যান্সার গুলো দিলে উত্তরগুলো ভালো হয়ে যায়, সেটা তোমাদের মাথায় রাখতে হবে।
আর হচ্ছে হলো মাল্টিপল চয়েসের ক্ষেত্রে বা শর্ট কোশ্চেনের ক্ষেত্রেও তোমাদের এই এবং যে কোনো আরবান থিওরি যেগুলো যেই থিওরি আসুক মানে যে কটা আসুক তিনটা আসতে পারে বা একটা করে আসতে পারে যে আরবান ইকোলজি বলতে কি বোঝো তুমি যে কোনো দুটো থিওরি আলোচনা করো বা একটা ওই থিওরি নাম বলো সেই থিওরি আলোচনা করো এরকম আসতে পারে শর্ট কোশ্চেন হিসেবে ব্রড কোশ্চেন হিসেবে আরবান ইকোলজি কি সেটা রিলেটেড থিওরিগুলো আলোচনা করে আসতে পারে দুটো আসতে পারে বা তিনটাও আসতে পারে সো তোমাদের দেখতে হবে এবং তোমরা খুব এই ফিগারগুলো ভালোভাবে প্র্যাকটিস করবা এগুলো তোমাদের হচ্ছে হলো ইম্পর্টেন্ট এবং মাল্টিপল চয়েস আসলেও যে এই জায়গায় এই পয়েন্টে কি বলা হয়েছে বা এই পয়েন্টে উনি কি বলেছেন সেগুলো আসতে পারে অনেক সময় যেহেতু তোমাদের অনলাইনে এখন পরীক্ষাটাকে বিভিন্ন ভাবে নিচ্ছে তো এই জিনিসগুলো দেখবা এই জন্য আমি তোমাদেরকে আরো ওই যে শিকাগো স্কুলের ডিটেলস থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ড গুলো আমি পড়াইনি বা ওই ফ্র্যাঙ্কফুর্ট স্কুলেরটাও আমি বলে সংক্ষেপে বলে দিয়েছি তো তোমরা এগুলো খুব ভালোভাবে দেখার চেষ্টা করবে রাইট নাও আমি তোমাদের হচ্ছে হলো অ্যাটেন্ডেন্সটা নিয়ে ফেলি কারণ আমি যথেষ্ট সময় দিয়েছি let me copy it okay. 205 এই তোমাদের অ্যাটেন্ডেন্স গুলো নিতেও আমার অনেক কষ্ট হয়ে যায় কারণ ডাইরেক্ট হচ্ছে আমি ক্লাসে হলে কি হতো তোমাদের আমি রোলটাকে নিতাম কারণ তোমাদের 132 জন স্টুডেন্ট তো তোমাদের রোলগুলো সেল অনুযায়ী থাকতো এখন তোমাদের অ্যাটেন্ডেন্স দিচ্ছ সেই রোলগুলো মানে এক এক জায়গায় বিভিন্ন হবে তো আমাকে খুঁজে খুঁজে সেগুলো বের করে মানে কাজগুলো করতে হয় এনিওয়ে আজকের তারিখ হচ্ছে 10/3/2021 Okay, let me share my slides again and let me start the recording. Mujahidul Islam, তুমি আবার অ্যাটেন্ডেন্স দিয়েছো start sharing. আমার সেক্টর থিওরি এটাকে বলছে বা হোয়াইট মডেল বলছে তো হোমার হোয়াইট আসলে থিওরিটা দিয়েছেন 1939-এ আচ্ছা তো বলছে যে কি বলছে যে this theory of urban land was proposed in 1939 by land economist Homer White. It is a modification of the concentric zone theory of city development. তাই বলছে যে আমরা কনসেন্ট্রিক জোন থিওরি এই যেখানে আলোচনা করেছিলাম রাইট এটারই একটা মডিফাইড ভার্সন হিসেবে হোয়াইট তার সেক্টর মডেল থিওরিকে ডেভেলপ করেছেন The benefits of the application of this model include the fact it allows for an outward progressive growth. সেটা কিভাবে আমরা এখন আলোচনায় দেখি তাহলে হোয়াইটের মডেল দেখতে প্রথমে কিন্তু এসসিবিটি কিন্তু সবাই রেখেছেন মাঝে সেন্টার হ্যাঁ যে সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট যেটা তারপরে আমরা দেখতে পাই যে এই ব্লু কালার এটাকে 2 নাম্বার তোমার বলতে পারো কোনো যে এখানে যদি এই ফিগারটাকে অনেকে সংখ্যার মাধ্যমে দেখেছেন অনেকে আবার কালারের মাধ্যমে দেখেছেন যে যেভাবে দেখেছেন কিন্তু সিস্টেম সিরিয়ালটা ঠিকই মেনটেন করেছেন আর কি তো এটাকে বলছে ফ্যাক্টরিজ থাকবে তাহলে ফ্যাক্টরিজ গুলো যে সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্টের সঙ্গে ইম্পর্টেন্ট এবং এই ফ্যাক্টরিজে যারা কাজ করবে তাদের ওয়ার্কিং ক্লাস বা তাদের হচ্ছে থাকা এবং তাদের কাজ করার অবস্থানটাও ইম্পর্টেন্ট সো এটার সঙ্গে তাদের সঙ্গে রিলেটেড রাখতে হবে থার্ড নাম্বারে দেখো কি বলছে লো ক্লাস রেসিডেন্সিয়াল 2 নম্বরে যেহেতু ফ্যাক্টরিজ গুলো আছে লো ক্লাস রেসিডেন্সিয়াল পিপুল তারা এ পাশে দুই জায়গাতেই আছে এবং তারা দুপাশ থেকে এখানে দেখা যাচ্ছে যে এই যে ফ্যাক্টরিজ তারা কাজ করছে এবং ফ্যাক্টরিজটার সঙ্গে ডাইরেক্টলি রিলেটেড টু ওই ওয়ার্কিং ক্লাস পিপুল বা লো ক্লাস পিপুল টু দ্য এবং অ্যাজ ওয়েল অ্যাজ টু দ্য সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট রাইট এবং মিডল ক্লাস পিপুল দেখো যে হলুদ করে দেওয়া আছে তারা হচ্ছে মধ্যবিত্ত শ্রেণীর লোকজন কাজ
হাই ক্লাস তারা হচ্ছিল, তারাও সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্টের সঙ্গে রিলেটেড, কিন্তু তারা একটা মাসলে এবং তারা হচ্ছিল। আমার কথা শুনতে পাচ্ছ? ইয়েস স্যার, হ্যালো, লাউড এন্ড ক্লিয়ার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে কিভাবে এই আরবান প্ল্যানিং তারা দিয়েছেন। আরবান ইকোলজিকে এক্সপ্লেইন করতে গিয়ে ইকোলজি ঠিক রাখার জন্য আরবান সোসাইটিতে কি কি থাকা দরকার সেগুলোর ভিত্তিতে তারা আরবান সোসাইটিকে এইভাবে প্ল্যানিং করেছেন বা আরবান ইকোলজিকে তারা চিন্তা ভাবনা করছেন এভাবে থাকা উচিত। এবং তারা প্রত্যেকেই এইগুলো বিষয়ে হাইলি এক্সপার্ট এবং আমরা অনেক কিছু ব্যাকগ্রাউন্ড নিয়ে আলোচনা করেছি, যেহেতু আমাদের সব ব্যাকগ্রাউন্ড নিয়ে আলোচনা করা স্কোপটা সীমিত। এনিওয়ে, তো আজকের আলোচনা এ পর্যন্তই। আমরা আমাদের এখন রিসার্চ ফিডব্যাকে আবার চলে যেতে চাই, যেহেতু তোমাদের কাজগুলো চলছে। তো ওভারঅল একটা আমার ইমপ্রেশন যে তোমরা অলরেডি ফিল্ডওয়ার্ক শুরু করে দিয়েছো এবং তোমাদের ডেটা কালেকশন শুরু হয়ে গেছে। তো সবার জন্যই কিন্তু কাজটা করা ইম্পর্টেন্ট এবং সবাই করবে, এবং আমি এটার জন্য কিছু সিটি হিসেবেও ট্রিট করব। তো তোমরা যারা কাজ করছো, তারা যারা গুগল কোশ্চেনিয়ারের মাধ্যমে বা গুগল ফর্মস ইউজ করে করছো এবং বিভিন্ন এরিয়ায় কাজ করছো, তারা কিভাবে ডেটা কালেকশনটা করলা? এই যে তোমার গুগলের লিঙ্কটা তো তাদেরকে নিশ্চয়ই দিতে হয়েছে, তো সেটা কিভাবে হয়েছে এবং সেটা কিভাবে তোমরা করেছো, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। যেমন যে ভ্যাকসিনেশন নিয়ে ঢাকার কয়েকটা জায়গায়, 4টা জায়গায় আমি দেখলাম, সেটা তোমরা কাজ করছো। তো সেই জায়গায় তোমরা ডেটা কালেকশনটা করছো কিভাবে, তোমাদের লিঙ্কটা কিভাবে দিয়েছো বা লিঙ্কটা তারা পাইলো কিভাবে এবং সেখানে তারা রেসপন্স করছে কিভাবে, এইগুলো তোমাদের এক্সপ্লেনেশনে চলে আসতে হবে মেথোডোলজির মধ্যে তোমরা যখন লিখবে। ঠিক আছে? এবং আমাকে বলতে পারো যে তোমরা আসলে কিভাবে করছো, একটু আমাকে বলো দেখি। যারা ভ্যাকসিনেশন নিয়ে কাজ করছো, ঢাকা সিটিতে কোভিড-19 ভ্যাকসিনেশন নিয়ে যারা কাজ করছো কয়েকটা এরিয়ায়, তারা কিভাবে কাজ করছো? তোমাদের গুগল ফর্মসের পূরণ হলো কিভাবে? তো আমি অলরেডি দেখলাম 116টার মতো তোমরা রেসপন্স কালেক্ট করেছো। স্যার আমরা সব অনলাইনে করেছি, মানে হচ্ছে লিংকটা হচ্ছে মানুষদেরকে দিয়ে ফ্রেন্ডদেরকে বা ফ্রেন্ডদের ফ্যামিলি মেম্বারদেরকে দিয়ে। তাহলে ফ্রেন্ডদেরকে বা ফ্রেন্ডদের ফ্যামিলি মেম্বারদেরকে দিয়ে। তো যাদেরকে দিয়েছো তারা কি সেই এরিয়ায় থেকে মানে আছে নাকি? জি স্যার। আচ্ছা, সেটা যদি তোমরা কনফার্ম করতে, হ্যাঁ, তাহলে তোমাকে এক্সপ্লেইন করতে হবে যে তোমরা কিভাবে করছো, এটা এক্সপ্লেইন করতে হবে। কারণ এটার ভ্যালিডিটি নিয়ে একটু কোশ্চেনেবল মার্ক হয়ে গেছে, কারণ যেহেতু লিঙ্কের বিষয়, এখন লিঙ্ক তোমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি করেছো, তাহলে সেটা কিভাবে তোমরা আইডেন্টিফাই করেছো, বা তোমরা যারা 4 জন বা 5-6 জন আছো তারা নিজেরাই ওই এলাকায় থাকো কিনা, বা কিভাবে তোমরা করেছো, এটা তোমাকে এক্সপ্লেইন করতে হবে। এটার দ্বারা তোমার ভ্যালিডিটি নির্ধারিত হবে যে হ্যাঁ তুমি আসলে কিভাবে কালেক্ট করেছো, এবং সেটা যে তুমি তোমাকে সেটা এক্সপ্লেইন করতে হবে যে তুমি কিভাবে করেছো, এবং তাদের সঙ্গে কোনো ডকুমেন্টেশন থাকলে, যেমন কোনো লিঙ্কে আমি পাঠিয়েছি সেগুলো মেইল লিঙ্ক কিছু আমাকে হয়তো দিলা, বা সেগুলো কপি করে 2-1 মেইলের কপি টপি করে যে 4টা জায়গায় বা এরকম কিছু দিয়েছো, সেই মেইলের এটা ওটা ড্রাফট ডকুমেন্ট বলছি না যে আমাকে দেবা এগুলো। তো সেটা মানে অ্যাসেসের বিষয়, ভ্যালিডিটি নির্ধারণের ক্ষেত্রে। তো অন্যান্য এরিয়াতে যারা কাজ করছো, গুগল ফর্মসে কাজ করে তোমাদের এটা এনশিওর করতে হবে যে তুমি কাদেরকে দিয়েছো। যদি কোনো এনজিও থেকে দাও বা কোনো তোমার হচ্ছিল বা মানে কোনো থোকে, অর্থাৎ কাদের কি পার্সনকে দাও যে যার কাছে দিলে আছে আরো অনেককে দিতে পারবে, বা কোনো অঙ্গ সংগঠনকে দিয়েছো, তো কিভাবে এগুলো করেছো সেটা তোমাকে এক্সপ্লেইন করতে হবে। আদারওয়াইজ তোমার রিসার্চের ভ্যালিডিটি নির্ধারিত হবে না। তখন বোঝা যাবে যে তুমি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি তোমার পূরণ করেছে, তোমরা বিভিন্ন জায়গা থেকে করেছো, কিন্তু সেই জায়গাগুলোর রিফ্লেকশনটা আসছে না। আর যদি রিফ্লেকশন নিয়ে আসতে দাও, সেটা কিছু ডকুমেন্টেশন আনতে হবে, বা XYZ তারা স্টেটমেন্ট দেবে যে হ্যাঁ আমি রেসপন্স করেছি, এরকম কয়েকটা স্টেটমেন্ট তোমাদের রাখতে হবে। আর যদি সম্ভব হয় তাদের ছবি দিয়ে রাখলে, যদি তারা দিতে চায়, আরো অথেন্টিকেশনটা আসে। এটা কি ডেটার ভ্যালিডিটি নিয়ে আসার জন্য ইম্পর্টেন্ট, রাইট? অনেকে কোশ্চেন করেছো, ফিডব্যাকে আমি সবারই মোটামুটি দেওয়ার চেষ্টা করেছি, আর যাদের আমি ম্যাক্সিমাম সবগুলোই দেখার চেষ্টা করেছি। যাদেরকে অনেকে আমি লিখেছি গো অ্যাহেড, তোমরা হয়তো খেয়াল করো নাই, তো তোমরা সেভাবে কাজ চালিয়ে যাও, সেভাবে তোমরা কাজগুলো করবে। বলো স্যার, মানে আপনি কমেন্ট করেননি তো আমরা স্যার বুঝতেছি না যে আমাদেরটা আসলে আপনি কি দেখেছেন কিনা। তোমার কি টপিকটা ছিল স্যার? ইম্প্যাক্ট অফ সোশ্যাল মিডিয়া অন দ্য স্টুডেন্টস। ইম্প্যাক্ট অফ সোশ্যাল মিডিয়া, আমি তো এটা দেখেছি। তো বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়া, যে ফেসবুক, টুইটার ইত্যাদি, তোমাদের হচ্ছে ইম্প্যাক্টটা কি, আমি সম্ভবত এটা দেখেছি আর কি।
স্যার আমি ইমেল করেছিলাম স্যার, আমার ফিডব্যাক আসে নাই। তোমরা কি কয়বার করে আমাকে মেল করেছো নাকি? আমি তো, তোমার টপিকটা কি বলো তো দেখি। স্যার রোড অ্যাক্সিডেন্ট এন্ড ইটস ইফেক্টস অন সোশ্যাল ইকোনমি। এটা কোন এরিয়ায় কাজ করবা, কোথায় কাজ? স্যার নাটোর ডিস্ট্রিক্ট স্যার। নাটোরের ডিস্ট্রিক্টের কোন রোড বা কোন এরিয়ার স্পেসিফিক তোমার করতে হবে তো, তাই না? সেটা করেছো? জি স্যার, এটা মানে হাইওয়েটা আর কি। হাইওয়ে। এখন তাহলে তুমি হচ্ছিল তোমার ফাইন্ডিংস এর মধ্যে কিন্তু হাইওয়ে হচ্ছে একটা ম্যাপ টাইপ করে বানাই দিবা, এবং কোন কোন জোন গুলোতে বেশি বেশি হচ্ছে সেগুলোকে যদি মার্কিং করে দিতে পারো, তোমার ফাইন্ডিংস আলোকে তোমার ফাইন্ডিংস আরো ভালো আসবে। ঠিক আছে, কিছু ইনসিডেন্টস গুলো দিতে পারো। আচ্ছা তুমি বলো। স্যার এই ক্ষেত্রে তো স্যার সবাইকে যে গুগল লিংকটা দেওয়া সম্ভব না স্যার। আমি যদি ফর্ম বের করে ওদের থেকে কালেক্ট করি তাহলে এটা কি হবে না স্যার? হ্যাঁ সেটাই তো হবে। গুগল ফর্মস ইজ নট কম্পালসারি। তোমাদেরকে রেসপন্ডেন্টদের কাছে গিয়ে ডেটা কালেকশন করা, এটা ইম্পর্টেন্ট, বুঝতে পেরেছো? বা তুমি ওই এলাকায় হচ্ছে যারা তোমার পরিচিত আছে তাদেরকে মানে কোশ্চিনার কিছু দিয়ে, ওর যে এই কোশ্চিনার হচ্ছে তোমরা হচ্ছে জায়গাগুলোতে ইনফরমেশন নিয়ে আসো। সো ওই কোশ্চিনার প্রতিটা কোশ্চিনার ফিল আপ হবে, তুমি প্রিন্ট করে নিলা, মানে 100 বা 200 বা 300টা প্রিন্ট করে নিলা, 300 পেজ প্রিন্ট হয়ে গেল। হ্যাঁ এইভাবে করে প্রিন্ট করে নিলে পরে ডকুমেন্টস গুলো থাকলে তোমাদেরকে আমি বলে দিয়েছি। যাদের পক্ষে গুগল ফর্মস দেওয়া সম্ভব না, তোমরা কোশ্চিন করেছো গুগল ফর্মসে, সেখান থেকে প্রিন্ট করে নাও। প্রিন্ট করে নেওয়ার পরে তোমরা হচ্ছে সব কোশ্চিনার গুলো নিয়ে ফিল্ডে কাজ করো। কাজ করার পর সেখান থেকে আবার গুগল ফর্মসে যদি অ্যান্সার গুলো দিতে পারো, অটোমেটিক্যালি তোমাদের যে ফিগার গুলো, ডায়াগ্রাম, হিস্টোগ্রাম, পলিগ্রাম সবকিছু তৈরি হয়ে চলে আসবে। আদারওয়াইজ তোমরা হচ্ছে এক্সেলে দিলেও সেখান থেকে চলে আসবে। এক্সেলে দিলে তোমাকে ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, আর গুগল ফর্মসে দিলে তোমার ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে না, অটোমেটিক্যালি এটা চলে আসবে রেসপন্সের ক্ষেত্রে, বুঝতে পেরেছো? সো তোমাদের যারা হচ্ছিল এরকম পিপুলদের কাছে ফেস টু ফেস তোমাকে যেতে হবে, তোমরা ওখান থেকে কোশ্চিনারটা হচ্ছে প্রিন্ট করে নাও। প্রিন্ট করে নিয়ে তোমরা হচ্ছে ডকুমেন্টটা রাখো যে তোমরা করেছো, সেটা আমাকে দেখাইতে হবে, বা ওই পিডিএফ ফাইল বানায় আমাকে সাবমিট করবা, ওই যে স্কুইজ করে মানে সাইজটা কমায় আমি তখন দেখে নেবো। প্লাস হচ্ছে গুগল ফর্মসে তোমরা ওখান থেকে ডেটা অ্যানালিসিসটা করে নিলে সহজ হয়ে গেল, বুঝতে পেরেছো? সুন্দর প্রশ্ন করছো, দেখো কত সুন্দর একটা অ্যান্সার চলে আসছে। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, বলো। স্যার গুগল ফর্মস এন্ড যদি প্রিন্টেড কপি মানে দুইটাই কি ইউজ করা যাবে স্যার সার্ভের ক্ষেত্রে? সার্ভের ক্ষেত্রে তোমাদের যে মানে যদি পিপলদের কাছে রিচ করা তোমার জন্য কষ্টকর হয়ে যায় এবং তোমাদের পিপলের কাছে যেতে হবে, আমার কথা আগে শোনো আর কি। তো তখন তুমি গুগল ফর্মসটা রেখে, গুগল ফর্মস তুমি যাদের সঙ্গে শেয়ার করতে পারছো তো করলা, এবং যাদের সঙ্গে পারছো না সেক্ষেত্রে যেহেতু তুমি যদি তোমার স্কোপ আছে তুমি সেটা দেখবা, ওই কোশ্চিনারটা প্রিন্ট করে নিয়ে গিয়ে তুমি যারা আছে তাদের রেসপন্ডেন্ট তাদের কাছে গিয়ে যে যত সংখ্যক তুমি যাচ্ছ, মনে করো যে 200 জনের কাছে, মনে করো অলরেডি 100 জন বা 200 জন তুমি গুগল ফর্মসে পেয়েছো, তোমার আরো মনে করো যে 200 জন বা আরো 150 জন তুমি নিতে চাও কমপক্ষে, সেক্ষেত্রে তুমি সেগুলো প্রিন্ট করে নিয়ে তুমি সেই জায়গাগুলোতে এরিয়াতে তুমি আবার গেলা, গিয়ে সেগুলো ইনফরমেশন গুলো নিয়ে নিলা, নিয়ে হচ্ছে যে এই যে পার্সেন্টেজ তৈরি হলো সেখানে তুমি বাকি রেসপন্স গুলো অ্যাড করে দিলা, ম্যানুয়ালি অ্যাড করে দেওয়ার পরে তখন তোমার ফাইন্ডিংসটা চলে আসলো, বুঝতে পেরেছো? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলো। স্যার আমরাও ফিডব্যাক পাইনি স্যার, আপনাকে ইমেল দিয়েছিলাম স্যার। গ্রুপ গ্রিন। তোমাদের টপিক কি স্যার? হাউ ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট স্ট্রাগল টু কন্টিনিউ দেয়ার স্টাডি ইন দিস প্যান্ডেমিক সিচুয়েশন। আচ্ছা, এটা আসলে কিছুটা হচ্ছিল তোমাদের হচ্ছে এডুকেশনাল সিস্টেমের সাথে রিলেটেড, এবং এনিওয়ে ঠিক আছে তোমরা এটা করতে পারো। আমি আচ্ছা যারা ফিডব্যাক পাও নাই তারা আমাকে আবার একটু ইয়ে করে মেল করো তো। আর তারা সবাই আগে মেল চেক করবো, বারবার আমাকে দিন আমার জন্য অনেক কষ্টকর হয়ে যায়, আমরা অনেকে ফিডব্যাক দিয়েছি। তো যারা পাও নাই তারা আবার একটু মেল করো, আমি আজকে আবার দেখে ফেলবো, রাত্রের মধ্যে দেখে ফেলবো হোপফুলি ইনশাআল্লাহ, বুঝতে পেরেছো? স্যার আমরা কি কাজ শুরু করব? তোমাদের কি যেন কি বললা, গ্রিন যে স্টুডেন্টদের হচ্ছে লাইভ আর কি ডিউরিং প্যান্ডেমিক সিচুয়েশন, ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের, রাইট? জি স্যার। তো তোমরা কি মূল কি কোশ্চেন রেখেছো? আমাদের স্যার হচ্ছে আমরা বলো। আমাদের কোশ্চেনটা হচ্ছে প্যান্ডেমিক সিচুয়েশনে তাদের ফ্যামিলির ইনকামটা কিরকম আছে, তাদের উপর কে কে ডিপেন্ডেন্ট, তাদের ল্যাব ফ্যাসিলিটিস কিরকম হচ্ছে, বা তারা কম্পিউটার ল্যাপটপ ম্যানেজ করতে পেরেছে কিনা, এগুলোর উপরে স্যার। দ্যাটস গুড। তাহলে তোমরা বলছো তো ওভারঅল লাইফস্টাইল নিয়ে, খাদ্য খাওয়া ওঠা সেগুলোর উপর কোশ্চেন রাখবা, ঠিক আছে? ওভারঅল হচ্ছিল লাইফস্টাইল, তারপরে হচ্ছিল যে মানে হোম সিচুয়েশনে কিরকম, এবং হচ্ছিল হোস্টেল সিচুয়েশন, দুটোর মধ্যে পার্থক্য তো আছে। তারপরে হচ্ছিল ফ্যামিলি লায়াবিলিটিস কোনো আছে কিনা,
তারপরে হচ্ছিল জি স্যার এবং আচ্ছা ইনকাম সিচুয়েশন, তারপরে হচ্ছিল এডুকেশনাল সিচুয়েশন। এডুকেশনাল সিচুয়েশনকে ভাব করছো, মনে করো ইঞ্জিনিয়ার যেহেতু তার ল্যাপটপ করতে হবে, সেই ল্যাব রাখছো। তারপর হচ্ছিল ইন্টারনেট ফ্যাসিলিটিস এবং হচ্ছে টেকনোলজিক্যাল ইকুইপমেন্ট, অর্থাৎ সে ল্যাপটপে ইউজ করে নাকি মোবাইল ফোন ইউজ করে। হ্যাঁ, তো সেটা সে কিভাবে ম্যানেজ করছে, যে আবার হচ্ছে রাউটার দিয়ে করছে নাকি হচ্ছে মোবাইলের নেটওয়ার্কের মাধ্যমে সেই কাজ করছে, মানে দুইটার সংমিশ্রণ, এবং এটার জন্য এই যে এক্সপেন্স সেটা কিভাবে বেয়ার করছে, রাইট? এবং টিচারের সঙ্গে সে নিয়মিত ইন্টারাকশনটা করতে পারছে কিনা, এবং তার হচ্ছে এই যে সিচুয়েশন, এই যে প্যান্ডেমিক সিচুয়েশন যে পড়াশোনা, এটাকে সে কিভাবে লাইক করছে না ডিসলাইক করছে, এবং তার ফ্যামিলি রেসপন্সটা কিরকম। ঠিক আছে, তোমার ওভারঅল এই বিষয়গুলো তোমার কোশ্চেনের মধ্যে রিফ্লেক্ট করে তোমরা রিসার্চ করে ফেলো। আমার তো অলরেডি তাহলে ফিডব্যাক দেওয়া হয়ে গেল, রাইট? আচ্ছা, তোমাদের তাহলে গ্রুপ আমাকে আর মেইল করবে, ঠিক আছে? আরেকটু বলো। হ্যাঁ বলো। ওয়ালাইকুম আসসালাম স্যার, কোভিড-19 ভ্যাকসিনেশনটা একটু বলতে চাচ্ছিলাম। স্যার, আপনি তো বললেন যে ইমেল কালেক্ট করে মানে দেখাতে। এখন স্যার আমরা যেটা করেছিলাম, আমরা হচ্ছে লিংক গুলো নিয়ে আমরা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে দিয়েছিলাম ফ্রেন্ডদেরকে। এখন ওটার স্ক্রিনশট দেখালে হবে? আমরা মানে মেল করিনি, আমরা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে দিয়েছিলাম। সোশ্যাল মিডিয়াতে কি পোস্ট দিয়েছিল সেটা আমাকে স্ক্রিনশট দিতে হবে। আমরা হচ্ছে হোয়াটসঅ্যাপের ফ্রেন্ডদেরকে, তারপর হচ্ছে মেসেঞ্জারের ফ্রেন্ডদেরকে লিংক দিয়েছিলাম। ওটা কি স্ক্রিনশটটা দেখালে হবে? তুমি তাহলে ওই যে স্ক্রিনশট নেওয়া যায় তো, স্ক্রিনশটটা নিবা, এবং তোমাদের ফ্রেন্ডসরা কোন কোন এলাকা থেকে রেসপন্স করছে সেই রেসপন্স গুলো তুমি একটু স্ক্রিনশট নিবা। নিয়ে ওটাকে হচ্ছে স্ক্রিনশট নিয়ে একটা ফাইল বানাবো, ফাইল বানায় সেটা অ্যাটাচ করবা। জি স্যার। জি স্যার, থ্যাংক ইউ স্যার। জি স্যার, বুঝতে পেরেছি, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। আরেকটা জিনিস করবা, যে স্ক্রিনশট নেওয়ার সময় সে মনে করো যে ধানমন্ডির থেকে রেসপন্স করছে, যে ধানমন্ডি এরিয়ায় সে কভার করবে, বা হচ্ছে তুমি বলতে চাচ্ছ যে গুলশান বনার যে জায়গায়, সেই জায়গাগুলো তুমি মার্কিং করবা বা পাশে দিয়ে লিখে দিবা যে এটা ধানমন্ডি বা এটা এরকম। তাতে হলে স্পেসিফিক ক্লিয়ার করা যাবে যে হ্যাঁ তুমি যে স্ক্রিনশট দিয়েছো বা ইত্যাদি দিয়েছো, হ্যাঁ দিস আর দ্য পিপল এন্ড তারা এরকম করেছে। জি স্যার। জি স্যার, বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। আর কোনো গ্রুপের কোনো কোশ্চেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ, বলো। স্যার, আমাদের গ্রুপের নাম হচ্ছে ওয়েবারিয়ান্স। আমরা জানতে চাচ্ছিলাম স্যার আমাদের টপিকটা কি ঠিক আছে কিনা। তোমরা কি টপিক নিয়ে কাজ করছো? Causes of gender stratification in STEM and liberal arts subjects in university. হ্যাঁ, আমি দেখেছি তো, ওটা আমি দেখেছি এবং কমেন্টস দিয়েছিলাম, গো অ্যাহেড। দেখেছো? জি স্যার। ওটাতে কি অ্যাড করতে হবে স্যার কোশ্চেনের মধ্যে? হ্যাঁ, তোমরা ওই যে এটা হচ্ছে এই লিবারেল আর্টস, এটা নিয়ে মানে কোথায় কোন ইউনিভার্সিটিতে গবেষণা করছো বা কোথায়? স্যার আমরা স্যার মূলত স্যার লিবারেল আর্টস এর যেসব স্টুডেন্টসরা আছে স্যার বিভিন্ন ইউনিভার্সিটিতে, স্যার তাদের কাছেই স্যার সার্ভেটা করছিলাম। বিভিন্ন ইউনিভার্সিটি, এখন কয়টা ইউনিভার্সিটি নিয়ে তোমরা কাজ করছো? 4টা কি 5টা? স্যার এখন পর্যন্ত স্যার 3টা পর্যন্ত করা হয়েছে। 3টে ইউনিভার্সিটি করছো, রাইট? এবং তাদেরকে কিভাবে অ্যাক্সেস করছো, কোন ডেটাবেজের মাধ্যমে, এগুলো সবকিছু তোমাদের কিন্তু মানে অথেন্টিকেশন হিসেবে দিতে হবে, কি বুঝতে পেরেছো? তাদের সঙ্গে কিভাবে যোগাযোগ করলা, বা ভার্চুয়ালি করেছো বা কোনো মেল টেল করেছো, বা কিভাবে করেছো, বা কোন হচ্ছে মানে কিভাবে তোমাদের কোশ্চেনটা শেয়ার করেছো, কোন লিঙ্কে, এই বিষয়গুলো তোমাদেরকে ইনশিওর করতে হবে, ঠিক আছে? এবং হচ্ছে স্টুডেন্ট যারা রেসপন্স করছে তাদের কিছু আইডেন্টিফিকেশন রাখবা, যে হ্যাঁ দে আর দ্য রিয়েল স্টুডেন্ট, বা তারা রিয়েলি তাদের সঙ্গে ইন্টারভিউ করা হয়েছে গুগল ফর্মস এর মাধ্যমে হোক বা যেভাবে হোক। ক্লিয়ার? হ্যাঁ, ঠিক আছে। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলো। স্যার, আমি আপনাকে মেইল করেছিলাম ফিডব্যাকের জন্য আমাদের টপিকটা কি ঠিক আছে কিনা এটা একটু দেখে দাও। হ্যাঁ, টপিকস বলো, তুমি বলো কি টপিকস এখন বলো। আমাদের টপিকটা ছিল হচ্ছে সোলার প্যানেল সিস্টেম এন্ড সোসাইটি ডেভেলপমেন্ট। সোলার প্যানেল সিস্টেম এন্ড সোসাইটি ডেভেলপমেন্ট। এই টপিকস নিয়ে তোমরা আসলে এটা কি দেখতে চাচ্ছ এখানে? স্যার, আমরা দেখতে চাচ্ছিলাম যে মানে সোলার প্যানেলটা নিয়ে মানুষের চিন্তা ভাবনা কেমন, বা এটা মানুষ মানে ইউজ করতে কতখানি আগ্রহী, বা এটা ইউজফুলনেসটা মানুষ জানে কিনা। তুমি এটা লেখো যে অ্যাকসেপ্টেন্স অফ সোলার প্যানেল, সোলার এনার্জি, অ্যাকসেপ্টেন্স অফ সোলার এনার্জি ইন সোসাইটি। কোথায় সোসাইটি বলতে এখন কোন সোসাইটিতে কোন কোন এরিয়া তুমি কাজ করছো, সেই এরিয়াগুলোর নাম বলবে। তোমরা কোন কোন এরিয়ায় কাজ করার জন্য আগ্রহী বা কোন এলাকায় কাজ করছো? স্যার, আমরা এখন মানে মূলত ঢাকা সিটি থেকে যতগুলি ফর্ম দেওয়া গেছে সব ঢাকা সিটির মধ্যেই দেওয়া হয়েছে, একটা দুইটা শুধু বাইরের মানুষকে দিছিলাম। তাহলে ঢাকা সিটির কোন কোন এরিয়াগুলোকে কভার করছে সেটা করতে হবে। এমন ঢাকা সিটিতে অনেক পপুলেশন আছে, তোমরা যদি এখন র্যান্ডমলি এই অমুক জায়গা থেকে 5 জন, অমুক জায়গা থেকে 10 জন, সেটা কিন্তু ওই এলাকাকে রিপ্রেজেন্ট করবে না, বুঝতে পেরেছো?
আচ্ছা কাজে ঠিক আছে তোমাদের এলাকা ভিত্তিক চিন্তা ভাবনা করতে হবে যে কোন কোন এলাকায় কাজ করছো এবং কোথায় তোমার রেসপন্ডেন্ট সংখ্যা যদি তোমার 400 হয় তাহলে তুমি 4টা এলাকা নাও, বা হচ্ছে 5টা এলাকাও নিতে পারো। সেভাবে ইকুয়েশন ভাগ করবো যে এই এলাকা থেকে আমি নিয়েছি এবং সেইভাবে কিভাবে নিয়েছো সেটা তোমাকে বলতে হবে। এখন পুরো ঢাকা সিটি থেকে তোমরা নিলে বিভিন্ন এলাকায় কিরকম হলো তোমার সেটাও খেয়াল করার বিষয়। তুমি আপাতত নিচ্ছ নাও, কিন্তু তোমার ওই বিষয়টা ইম্পর্টেন্ট আর কি, যে তোমার রেসপন্ডেন্ট সিলেকশন যদি 4-5 জন বা 10-20 জন, এটা কিন্তু রেসপন্ডেন্ট হতে পারে না, বুঝলা, সার্ভের ক্ষেত্রে। আচ্ছা স্যার আচ্ছা ঠিক আছে, নামটা তাহলে তাহলে আর বলছি আরো শোনো, তোমার যেহেতু তো লোকজনের দেখতে যাচ্ছে, তোমার কয়েকটা পয়েন্ট বলেছে তাই তো, যে তারা এটা বিষয়ে অ্যাওয়ার কিনা, সেকেন্ডলি এটা তারা ইউজ করতে চায় কিনা, করলে তাদের হচ্ছে ইনকামটা, এটাকে ইনকাম অনুযায়ী তাদের অবস্থানটা কি, ঠিক আছে, এবং এটা রিলেটেড যে ফ্যাসিলিটিস আছে সে সম্বন্ধে তারা হচ্ছে জানে কিনা, যে গভর্নমেন্টের কি সিস্টেম গুলো আছে। তো এই অ্যাওয়ারনেস বিষয়টা তোমরা জানতে চাও। সেকেন্ডলি তোমরা জানতে চাও তাদের ইন্টেনশন আছে কিনা। থার্ডলি তাদের হচ্ছিল ইন্টেনশন থাকলেও তাদের হচ্ছে নিজস্ব অ্যাকোমোডেশন আছে কিনা, তারা ভাড়া বাসায় থাকে কি হচ্ছে নিজস্ব বাড়িতে থাকে, ঠিক আছে, এবং সেখানে হচ্ছিল তাদের এটা ইনস্টলেশনের হচ্ছিল বা ক্ষেত্রে কি অবস্থান, এবং সোসাইটিকে তারা এফেক্টিভ থাকে, তারা কি ন্যাচারাল যে হচ্ছিল যে এক্সিস্টিং গ্রিড সিস্টেম সেটাতে বিশ্বাসী নাকি রিনিউয়েবল এনার্জিতে মানে বিশ্বাসী। সেক্ষেত্রে তারা যদি কি 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 চায়, এক্সপেকটেশনটা কিরকম, ঠিক আছে, এবং যদি না ইনস্টলেশন করে থাকে এবং সেটার ক্ষেত্রে তাদের প্রতিবন্ধকতার কারণ কি, ব্যারিয়ার্স গুলো কি কি, তাহলে তাদের প্রথমে অ্যাওয়ারনেসটা দেখলা, সেকেন্ডলি তুমি দেখলা তাদের হচ্ছিল যে ইন্টেনশনটা দেখলা, ইন্টেনশনের ক্ষেত্রে তুমি দেখলা হচ্ছিল তাদের মানে ইনকাম বা ইত্যাদি বিষয়গুলো যেগুলো বলেছে, তারপরে দেখলা যে ব্যারিয়ার্স গুলো কি কি, এগুলো তোমাদের ইম্পর্টেন্ট আর কি, রাইট? জি স্যার হ্যাঁ, এই অনুযায়ী তোমার কোশ্চেনটা সাজাই ফেললে মোটামুটি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলো। স্যার আমাদের হচ্ছে রিসার্চ টপিকটার নাম ছিল হচ্ছে